নমস্কার, চলে এলাম আরেকটি এপিসোড নিয়ে আনস্ক্রিপ্টেড উইথ সুশোভন। আজকে আমার স্পেশাল গেস্ট সমদীপ্তা। সবাইরা জানেন, সবাইরা চেনেন সমদীপ্তাকে। শি ইজ আ ওয়ান্ডারফুল প্লেব্যাক সিঙ্গার। সমদীপ্তা, ওয়ার্ম ওয়েলকাম আজকের এপিসোডে আসার জন্য। থ্যাংক ইউ। তো প্রথমেই তোমাকে এটা জিজ্ঞেস করতে চাইবো বা জানতে চাইবো তোমার থেকে, সেটা হচ্ছে মিউজিক বা গান বাজনা তোমার লাইফে কতটা কতটা ইম্পর্টেন্ট, কতটা সিগনিফিকেন্ট, আর কোন মোমেন্ট অফ দ্য লাইফ তুমি রিয়েলাইজ করলে যে মিউজিকই সেই সাবজেক্ট এটা নিয়ে আমি ফিউচারে অ্যাসপায়ার করতে চাই বা ফিউচারে আমি আমার ফিউচারটাকে মিউজিকের সাথেই ডেভেলপ করতে চাই? দেখো, এটা একটা ছোট গল্প আছে। গল্পটা হচ্ছে আমার বাবা আমাকে ছোটবেলাতে সবকিছুতে দিয়েছিলেন। আমি ছোটবেলা থেকে আঁকা, নাচ, বাবার কাছে আবৃত্তি শিখতাম। বাবা শ্রুতি নাটক করতেন, চাকরির পাশাপাশি শ্রুতি নাটক করতেন, তো সেখানে বাবার কাছে আবৃত্তির হাতে খড়িটা বাবার কাছে হয়। তারপরে যোগা করা, এইসব সবকিছুতেই দিয়ে রেখেছিলেন, যেটাতে মেয়ের ইচ্ছা হবে আর কি, সেটাই যাতে মেয়ে নিয়ে এরকম একটা ব্যাপার ছিল। তুমি যে বললে যে কবে আমি কোন মোমেন্টে ফিল করেছি যে মিউজিক একমাত্র যেটাকে নিয়ে আমি থাকতে চাই, সেটা সত্যি কবে ফিল করেছি না আমি জানি না। মানে আমার বোধহয় এটা ফিল করি যে আমার জ্ঞান হওয়া থেকে আমি বাড়িতে গান শুনি। আমার বাবা অসম্ভব গান পাগল মানুষ ছিলেন। এবার সারাক্ষণই কিছু না কিছু চলছে। মানে সকালে পিওর ক্লাসিক্যাল শুনলে, যদি বাবা অফিসে চলে যাচ্ছেন, ফিরছেন যখন, তখন হয়তো আমাদের বাড়িতে রামকৃষ্ণ মঠের যে সন্ধ্যারতি হতো সেটা বাবা চালিয়ে দিতে, আর কিছু না কিছু একটা চলছে মিউজিক্যাল, অটোমেটিক্যালি ভিতরে ঢুকেছে আর কি। তো একবার হয়েছিল যে আমি তখন খুব ছোট, মোটামুটি 3-4 বছর তো হবেই। সেই সময় আমাদের এখনো হয় যে ডোভালের মিউজিক কনফারেন্স হয়, সেরকম এটা আমার মায়ের কাছ থেকে শোনা। তো ডোভালের মিউজিক কনফারেন্সে 6 বছরের বাচ্চাদের নিয়ে যাওয়া আমি পারমিশন নেই। হ্যাঁ, তো বাবা দুটো পাস পেয়েছিলেন। বাবার বক্তব্য ছিল যে আমি আমার মেয়েকে নিয়ে যাব, যদি কোনোভাবে আমার বাচ্চা কাঁদে বা কিছু অসুবিধা হয় আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবো, কিন্তু দেখবো তো 3 জনেই যাবো, শুনবো। এটা হচ্ছে বাবার জেদ ছিল। তো আবার গেলেন এবং ওখানে যারা সিকিউরিটি গার্ড ছিলেন তারা তো কিছুতেই ঢুকতে দেবেন না। তো বাবা খুব রিকোয়েস্ট করার পর বললেন যে এরকম আমার মেয়ে যদি একটু বিরক্ত করে আমরা বেরিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। সেই করে সারা রাত ছিল আর কি। তো বিষয়টা যেটা হয়েছে যে শিবকুমার যে প্রেজেন্টেশন ছিল মাঝরাতে, আমি ঘুমিয়ে পড়েছিলাম শুনতে শুনতে। এবার উনি ঝালা বাজাচ্ছেন আর কি, সেই সময় অটোমেটিক্যালি আমি ঘুমের মধ্যে হাততালি দিয়ে উঠি আর কি। মানে কিভাবে দিয়েছিলাম, কেন দিয়েছিলাম জানি না, কিন্তু আমি হাততালি দিয়ে উঠি। হ্যাঁ, তো বাবা এবং মা একটা স্ট্রাইক করে যে কোথাও না কোথাও হয়তো কিছু কানেক্ট করছে বা ভালো লাগছে বা কিছু, এবং গোটা রাত আমি কোনো আওয়াজ করিনি, কিচ্ছু না। পুরো অনুষ্ঠানটা বুঝেছি বা শুনেছি কিছু একটা হবে, উপলব্ধি করেছি, কোনো জ্ঞান ছিল না, আমি বলতে পারবো না কিছু। তো তারপর পরের দিন সকালবেলা দেখি সবাই খুব অবাক হয়ে দেখছে যে গোটা অডিটোরিয়ামে একটাই বাচ্চা, তাকে নিয়ে এবং পুরো সাইলেন্ট, মানে সে না তো কাঁদলো না তো কোনোভাবে ডিস্টার্ব করলো না। তো ওইটা একটা ছিল। আর তারপরে বাবা সেই কারণে বুঝলেন যে হ্যাঁ, মেয়ের একটা বোধহয় গানের প্রতি ভালোবাসা আছে। আমার মানে ওইভাবেই চলতো আর কি। মানে পড়াশোনার সঙ্গে গান বাজনাটার উপরে বেশি জোর দেওয়া হতো আমার বাড়িতে। পড়াশোনা একটু কম মার্কস পেলে অসুবিধা নেই, কিন্তু গানের রেয়াজটা যেন একদম মিস না হয়, এইটা আমার বাবা এবং মায়ের একটা সাংঘাতিক আছে। মানে পুজোর সময় হয়তো বন্ধুরা ঠাকুর দেখতে যাচ্ছে, আমার নিয়ম ছিল বাড়িতে সকালে রেয়াজ করবে, বিকেলে তুমি পাড়ার যে ঠাকুর হচ্ছে সেইটুকু অবধি তুমি যেতে পারো, তার বেশি না। তো ওইভাবে চলেছে। ওইটাই বোধহয় ভিতরে ছিল, গান নিয়ে এগিয়ে গেছি আর কি। তারপরে কখন যে এটা মেইনস্ট্রিম হয়ে গেছে না সত্যি বুঝিনি আর কি। মানে হয়ে গেছে আর কি, স্লোতে হয়ে গেছে। খুব ভালো হয়েছে, বিকজ আমার মনে হয় ইন্ডাস্ট্রি একটা ভালো
সিঙ্গার পেয়েছে তোমার Thank you. দৌলতে। তোমার রিসেন্ট যে একটা গান রিলিজ হয়েছে, গানটা বহু প্রশংসিত একটা গান, আমি পার্সোনালি শুনেছি। বাই দ্য ওয়ে সমদীপ্তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস গুলোতে একবার প্লিজ সবাইরা গিয়ে ওকে ফলো করবেন, বিকজ প্রচন্ড ভালো কাজ করে, প্রচন্ড ভালো গুণী একজন সিঙ্গার। তো ওর কাজগুলো ডেফিনেটলি ভালো লাগবে আপনাদের সবার, একটু ইউনিক সমস্ত কাজ। রিসেন্ট যে কাজটা আমি তোমাদের এটা জানতে চাইবো, ওটার মানে মেকিংটা বা ওটার ব্যাপারে যদি কিছু একটু বলো, যে এই যে এতটা প্রশংসিত হয়েছে কাজটা এবং গানটা একদম অন্যভাবে ডিজাইন করা, মানে আমি শুনেছি গানটা এবং বহুবার শুনেছি, এইটা অন্যভাবে ডিজাইন করা পুরোটা। তো এইটা তোমার হাউ ওয়াজ ইউর এক্সপেরিয়েন্স? হ্যাঁ, তুমি আমাকে এটা বলো, তুমি রবি ঠাকুরের গানটার কথা বলছো কি না আজারি কালভারের কথা বলছো? না, রবি ঠাকুরের। রবি ঠাকুর যখন পড়বে না, যখন পড়বে। ঠিক আছে। রবি ঠাকুরের বেসিক্যালি রবি ঠাকুরের গান আরো কয়েকটা আসবে, এটা প্রথম বেরোলো আর কি, আমরা মিউজিক থেকে গানটা বেরিয়েছে এবং টোটাল গানটার অ্যারেঞ্জমেন্ট করেছে সৌমিকদা, সৌমিক গুহরায়, ভীষণ ভালো একজন অ্যারেঞ্জার এবং মানে ওর খুব মিউজিক্যাল পার্সন, ওর সঙ্গে আড্ডা দিলে মানে সারাক্ষণ আমরা মিউজিক নিয়ে আড্ডা দিই আর কি। তো এটা খুব মানে যখন ও অ্যারেঞ্জমেন্টটা করে আমাকে শোনালো, একে তো গানটা ভীষণ কঠিন, তাকে পুরোপুরি এক্সিকিউট করা বা গানটার মানে বুঝে সেটাকে পরিবেশন করা খুব টাফ। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমি মানে একটা ছোট চিটচ্যাট একটা ভিডিও বেরিয়েছিল, সেটাতেও আমি ওকে সৌমিকদাকে বলছিলাম যে ও এমন সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে যেটার জন্য না অটোমেটিক্যালি গানটাও যেন বেরিয়ে আসছে। ঠিক ঠিক ঠিক, এটা এই গানটা এইভাবে মনে হয় কখনো কেউ অ্যারেঞ্জ করে না, খুব মিনিমালিস্ট, কিচ্ছু নেই, অথচ খুব রিচ একটা প্রেজেন্টেশনটা সরি তুমি গেয়েছো এত সুন্দর। রবি ঠাকুরের গান গাইতে আমি ভীষণ ভালোবাসি, এইটা একটা আমার খুব মানে খুব পছন্দের জায়গা এবং খুব আনন্দের জায়গা। আমি খুব আনন্দ করে রবি ঠাকুরের গান গাই, ভীষণ ভালোবাসি রবি ঠাকুরের গান গাই। খুব ভালো। আমার নেক্সট যেটা আমি একটু জানতে চাইবো তোমার কাছে, লাইক এই যে নতুন গান বা ধরো রিক্রিয়েট যে হয় রবি ঠাকুরের গান বা নতুন গান, একদম এই যে নতুন গানগুলো বানানো, প্রেজেন্ট করা আর লাইভ শোজ, অ্যাজ আ আর্টিস্ট দুটো জিনিস প্যারালালি মেনটেন করা উচিত নাকি কোনো একটা দিকে বেশি ফোকাস করা উচিত অ্যাজ অ্যান আর্টিস্ট? না, দুটো দিকই মেনটেন করা উচিত, দুটো দিকই ব্যালেন্স করতে হবে। মঞ্চ তো একটা খুব আনন্দের জায়গা, মানে আমরা, তুমি আমার সঙ্গে রিলেট করবে হয়তো, মানে আমরা যারা গান বাজনা করি, মানে ওই যে মঞ্চে উঠে সামনে যে যদি 5টা মানুষও থাকে, তাও যে তাদের মুখের অভিব্যক্তিগুলো চেঞ্জ হচ্ছে গানের সঙ্গে, কোনো গান হয়তো চেনা পড়েছে, তিনি হয়তো সেই গানটা আমার মানে গাইছেন, এনজয় করছেন, বা হয়তো কোনো একটু স্যাড সং, সেটাকেও হয়তো সেরকম হবে, তার হয়তো কোনো মেমোরি মনে পড়ছে, ওই যে অভিব্যক্তিগুলো ফুটে ওঠে সেটা দেখছি, ওইটা একটা আমাদের কাছে ওইটা বড় পাওয়া। এবং এরকমও হয়েছে, আমি কোনো অনুষ্ঠানে গেছি, ভীষণ অনুষ্ঠানটা পুরো কমপ্লিট, আমার একটা খুব মানে বলে একটা ঘটনা শেয়ার করতে ইচ্ছা হচ্ছে। বেশ অনেক বছর আগে একটা অনুষ্ঠানে সমস্ত আমার পারফরমেন্স হয়ে গেছে, পারফরমেন্স হয়ে যাওয়ার পরে আমি এবার নামবো আর কি, একদম দূর থেকে একজন খুব বয়স্কা ভদ্রমহিলা, তিনি, আমি কিছু বলতে চাই, হ্যাঁ একটু দাঁড়াও, আমি না দেখতে পেয়েছি দূরে, তা আমি বললাম হ্যাঁ হ্যাঁ আসুন। তা আমি দাঁড়িয়েছি, উনি সামনে এসছেন, এসে আমাকে বলছেন যে তোমার গান তো শুনলাম, আমার ভীষণ ভালো লেগেছে, আমার একটা ইচ্ছা আছে। আমি একটু বলুন। বলছে আমি যেটা বলবো তুমি গাইবে? হ্যাঁ বলবো। বলছে যে আমি একটু দম মারো দম শুনতে চাই তোমার কাছে, তুমি একটু গাইবে? আমি বললাম যে আমি নিশ্চয়ই গাইতে পারি, আপনি আমার সঙ্গে একটু নাচবেন? বললো হ্যাঁ আমি নাচবো। এবং মানে কি আনন্দ, আমরা পুরো গাইলাম, মানে পুরোটা গাইলে আমি একটু মুখরাটুকু গাইলাম, উনি খুব উনি তার সঙ্গে নাচলেন। হ্যাঁ, তো এই যে পাওয়াগুলো, এগুলো তো আমার কাছে মানে সারা জীবনের স্মৃতি। হ্যাঁ, আবার ধরো যখন কোনো নতুন কাজ করছি, যেখানে নিজের মৌলিক গান হিসেবে থাকছে, সেটাও আবার আমার একটা কাজ, সেটাও খুব ইম্পর্টেন্ট একটা কাজ। মানে আমার মনে হয় প্রত্যেকটা শিল্পীরই এটা
থাকা উচিত যে স্টেজ শো তো হবেই, স্টেজ শো করবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের মৌলিক গানটাও থাকাটা খুব ইম্পর্টেন্ট। এই প্রসঙ্গে আরেকটা জিনিস আমি তোমার থেকে জানতে চাইবো, ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বা ধরো ইন্ডি মিউজিক যেটা আজকাল অনেকে করছে, ইন্ডিপেন্ডেন্ট সং, ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, তো কোনটা মানে অ্যাজ অ্যান আর্টিস্ট কভার্স নাকি ইন্ডিপেন্ডেন্ট, কোন ধরনের মিউজিকটা বেশি প্রেফার্ড বা বেশি করা উচিত অ্যাজ অ্যান আর্টিস্ট? মেবি যদি একটু বাণিজ্যিক অর্থে আমি তোমাকে বলি, ব্র্যান্ড নেমটাকে বানানোর জন্য, মানে ধরো সমদিতা অ্যাজ আ ব্র্যান্ড, সেইটা বানানোর জন্য ফোকাস বেশি কভার সং গুলো রিক্রিয়েট করে অন্যরকম প্রেজেন্টেশন করা, নাকি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বা ইন্ডি মিউজিক গুলোর উপর বেশি ফোকাস করা? মানে ইন জেনারেল আমি জিজ্ঞেস করছি। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। এটা না আমার যেটা মনে হয় আর কি, সেটা হচ্ছে যে এই যে ধরো আমরা যখন বড় হয়েছি, আমরা কিন্তু রূপঙ্করদাকে শুনে বড় হয়েছি, লোপাদিকে শুনে বড় হয়েছি, সৌমিতাদিকে শুনে বড় হয়েছি, হ্যাঁ, এবং তারা কিন্তু পুরোটাই মৌলিক গান নিয়ে বা আমাদের বাংলা ব্যান্ড যেগুলো, বাংলা ব্যান্ড যেগুলো, প্রত্যেকটা ব্যান্ড বলো, সেগুলো শুনে বড় হয়েছি। সেগুলো কিন্তু সবাই তো নিজের গান, 90% মৌলিক গান, 90% কেন, তার বেশি সবই মৌলিক গান, হ্যাঁ সবই মৌলিক গান। কিন্তু আমরা কিন্তু সেটা না মানে গোগ্রাসে গিয়েছি, একদম পরিষ্কার কথা, গোগ্রাসে গিয়েছি। এখন যেটা হয়, আমি যেটা খুব ফিল করি, সেটা হচ্ছে যে ওই নতুন অ্যারেঞ্জমেন্ট শোনার যে ধৈর্যটা, সেটা আমি খুব মিসিং দেখতে পাই। হ্যাঁ, সেটা কিন্তু আমাদের মধ্যেও মিসিং, আমাদের শিল্পীদের মধ্যেও মিসিং বলে আমার মনে হয়। কারণ অনেক সময় আমরা এতটাই ব্যস্ততার মধ্যে থাকি, হয়তো নতুন একটা কিছু, সেটা হার্ডলি যদি 30 সেকেন্ডের মধ্যে আমাকে ইমপ্রেস না করে, আমি স্ক্রল করে বেরিয়ে যাচ্ছি। এটা আমারও হয় অনেক সময় যে আমি হয়তো অন্য কোনো কাজ করছি, কাজ করতে করতে হয়তো আমার ফিরে এলো, আমার মানে ওই ধৈর্যটা হয়তো সেই মোমেন্টে থাকলো না যে বাহ একটা নতুন কাজ, পুরোটা শুনি। এটা আমারও ফল্ট। হ্যাঁ, এটা যে আমি শুধু সবাইকে ফল্ট দেবো, আমি সাংঘাতিক তা আমি বলছি না, এটা আমারও ফল্ট। আমি অনেক সময় স্ক্রল করে বেরিয়ে যাই। আমি চেষ্টা করি নতুন গান শুনতে, এবং আমাদের কালিগসদের মধ্যে প্রচুর ভালো ভালো লোক, ভালো আমাদের বন্ধু বান্ধবরা ভালো কাজ করছে। যতটা সম্ভব তাদের কাজ দেখা, আপ টু ডেট থাকার চেষ্টা করি, কিন্তু অনেক সময় আমিও সেটা করি যে আমি হয়তো বেরিয়ে গেলাম। এইটা একটা ব্যাপার। আর ওই যে তুমি বলছো যে কাভার সংটা না, আমি যেটা মানে ফিল করেছি আর কি, যে ধরো একটা 90s এর কোনো গান কেউ কভার করলো নিউ সাউন্ডস্কেপে, সেটা আমাদের খুব চেনা হয়তো কোনো শিল্পী হয়তো গাইছে, আমরা সেটা শিল্পীর জন্য শুনছি বলে নয়, আমি ওই গানটা শুনতে শুনতে সেই মোমেন্টে আমার কি মেমোরিজ, সেইটা আমার কাছে আসছে বলে, আমি রিলেট করতে পারছি বলে ওই গানটা, সেইটার প্রতি আমার শোনাটা হচ্ছে। এবং প্রচুর মানুষ, আমার ক্ষেত্রে আমি দেখেছি, আমার পেজে ধরো আমি হয়তো লতাজির জন্মদিনে কোনো একটা গান পোস্ট করলাম, কি মান্নাদের জন্মদিনে শ্রদ্ধার্ঘ জানিয়ে কোনো পোস্ট করলাম, মানুষ ভীষণ ভাবে সেটার সঙ্গে রিলেট করছেন, শুনছেন, হয়তো শেয়ার করছেন, বা তিনি হয়তো মান্নাদের সঙ্গে দেখা করেছিলেন, কোন অনুষ্ঠানে তার দেখা হয়েছিল, সেটা আবার আমাকে জানাচ্ছেন। তো এই রিলেট করতে পারেন খুব বেশি, নতুন গানের সঙ্গে রিলেট করতে পারাটা খুব কম হয়ে যাচ্ছে। এইটা ব্যাপার, এটা আমি ফিল করেছি। আমাকে তুমি বলো, লাইক তোমার মিউজিক ক্যারিয়ার ইন্সপিরেশন হিসেবে তুমি কাকে, কোন মানুষটাকে বা কতজনকে, মানে কতজন তোমার ইন্সপায়ার করে, বা কোন মানুষটা তোমার সব থেকে বেশি ইন্সপায়ার করে? আমাকে গানের ব্যাপারে একটা মানুষ ইন্সপায়ার করেন, তিনি হচ্ছেন আমার গুরু শ্রী কল্যাণ চট্টোপাধ্যায়। খুব প্রচার বিমুখ একজন মানুষ, এবং ভীষণ মাটিতে পা থাকা একজন মানুষ। কে কোথায় কতটা কি করে ফেললো, কতটা তার থেকে কতটা বেশি এগিয়ে গেল, আমি কতটা পিছিয়ে আছি, কাউকে পা ধরে টানলাম কিনা, কোনো ভাবনা নেই। শুধু একটাই জিনিস, যে ভালো মানুষ হয়ে থাকতে হবে, বেশি রেয়াজ করতে হবে, আপন মনে গান বাজনা করে যেতে হবে, যা দেওয়ার উপরওয়ালা ঠিক যতটুকু দরকার উপরওয়ালা দিয়ে যাবে। এইটা আমার একটা ইন্সপিরেশন, এবং আমি চিরকাল
ওই লোকটাকেই আমি মানে আমার গুরুজিকেই আমি দেখে একদম একদম চিরকাল চিরকাল মানে আজীবন যেন আমার ওইটাই মাথায় থাকে আর কি, এইটাই আমার মনে হয়। আর মিউজিক ছাড়া যদি আমি জিজ্ঞেস করি, লাইক তোমার লাইফে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল বা অ্যাজ আ হিউম্যান বিং, তোমার লাইফে কে তোমাকে সব থেকে বেশি ইন্সপায়ার করে মিউজিক ছাড়া? আমার বাবা। বাবার আদর্শ নিয়ে আমি বাঁচি। বাবা একটা কথা বলতেন যে প্রচুর জিনিস ছোটবেলা থেকে বাবা শিখিয়েছেন এবং সেটা নিয়েই সেটা অটোমেটিক্যালি আমার ভিতরে থাকে। এবং বাবা বলেছেন যে রেয়াজ তো ভীষণ ইম্পর্টেন্ট ছিল বাবার, মানে অফিস থেকে ফিরে বাবা রেয়াজের কথা, রেয়াজটা মাস্ট। হ্যাঁ, তুমি পড়াশোনা করলে কি না করলে, আগে যেটাই বললাম যে পড়াশোনা করলে কি করলে না ডাজন্ট ম্যাটার, রেয়াজ করেছো কিনা ওটা ম্যাটার করে বেশি। তো বাবা সাংঘাতিক একজন মানুষ, যার জন্য আমাকে বলেছেন যে মানে ওইটা ভিতরে ঢুকিয়ে দিয়েছেন যে চিরকাল সৎ থাকবে, যেটা মনে হবে সেটা পরিষ্কার বলে দেবে, কোনো লুকোছাপা নেই, কিছু নেই, মনে এক মুখে আর এক, সেটা যেন না হয়। দোষ করলে বলে দেবে হ্যাঁ আমি ভুল করেছি, আর যদি দোষ না করো সেটাও মুখ ফুটে বলবে যে আমি দোষ করিনি, আমি সৎ। এই সততাটা যেন চিরকাল থাকে, এইটা বাবা ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, ওইটা নিয়ে যাচ্ছে, ওইটা নিয়ে এগিয়ে চলছে। আর লাইক আমরা তো সবাই জানি কি মিউজিক সিঙ্গার সমবিদ্যা, রাইট? গান বাজনার বাইরে এমন কিছু জিনিস যেটা তোমার খুব ভালো লাগে করতে, হয়তো করো যখন সময় পাও, আবার হয়তো সময় হয়ে ওঠে না করার, এরকম কিছু জিনিস? অনেকগুলো জিনিসই আছে, একটু মুডের উপর ডিপেন্ড করে সেটা। মনে হলে মুড হলে ছবি আঁকি, মুড হলে সেলাই করি, আর এখন যেটা ডিসকভার করেছি বিয়ের পরে সেটা হচ্ছে যে রান্না করতে খুব ভালো লাগছে, রান্নাটা করি, সেটা আমি খুব ভালোবেসেই করি। খেতেও খুব ভালোবাসি, কোথাও গেলে তোমার ভাবি মানে কোথাও যেতে গেলে তার চারপাশে কি ভালো ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে, সেটা দেখি, ওইটা একটা। গান বাজনা বাজি, খাওয়াটা একটা হ্যাঁ বেশ ভালো করে খাওয়া দাওয়া করবো আর কি। একটা জিনিস আমি একটা জিনিস জানতে চাইবো তোমার থেকে, লাইক এই যে গান বাজনার মাধ্যমে যে তুমি এগোচ্ছো বা পার্সু করছো, তোমার যে জীবন সঙ্গী তার ইম্প্যাক্ট কতটা, মানে এই যে তোমার গান বাজনার মধ্যে থাকা, বা তুমি ছোটবেলা থেকে যেটা বলছো অলরেডি তুমি গান বাজনার মধ্যে দিয়েই বড় হয়েছো, তো বিয়ের আগে তো গান বাজনা ছিলই, চলছিলই, বিয়ের পরেও মানে আমরা যেটাকে বলি একদম দারুণ দাপিয়ে চলছে। তো এর মধ্যে তোমার জীবন সঙ্গীর সাপোর্ট বা জীবন সঙ্গীর কতটা অবদান রয়েছে পুরো বিষয়টার মধ্যে? ওর অবদানের থেকে বড় কথা হচ্ছে ওর সাথে থাকাটা ভীষণ দরকার। মানে আমার মতো মানুষের, আমি ভীষণ খামখেয়ালি, ভীষণ মুডি এবং খুব অগোছালো আর কি। হ্যাঁ, এবং আমার জিনিসপত্রগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখার দায়িত্ব বা সমস্ত কিছু ও যদি না থাকতো তাহলে আমি বোধহয় হতো না আর কি। মানে সেই গুণী মানুষটার নাম কি? আমার গুণী মানে আমার বরের নাম স্বাগত না। ওর অ্যাকচুয়ালি মানে গান বাজনার ক্ষেত্রে আমরা যেটা খুব আমি ফিল করি সেটা হচ্ছে যে আমার প্রচুর ছাত্রছাত্রীদেরও আমি দেখি, মানে এমন অনেক আমার ছাত্রী রয়েছেন যারা আমার থেকে অনেক বয়সে বড়, প্রৌঢ়া আছে অনেকে আমার ছাত্রী, তাদেরকেও দেখি তারা অনেক সময় এসে বলেন যে সংগীতটা এরকম জীবনের অনেকটা সময় পেরিয়ে গেছে, সংসার করতে গিয়ে গানটা করতে পারিনি, গানটা আমার খুব ভালো লাগতো কিন্তু পরিবার থেকে বিয়ের পরে মেনে নেননি, সাপোর্ট পাইনি, তাই জন্য করতে পারিনি। তা এটা আমি অনেক ছোট থেকে দেখেছি, আমার পরিবারের ক্ষেত্রেও আমি দেখেছি। আমার পরিবারে পিসি, তিনি ভালো গান গাইতেন কিন্তু বিয়ের পরে সেটা সামহাও তিনি আর করতে পারেননি, পার্সিউ করতে পারেননি। তো আমার এটা আমি বলবো যে সত্যি আমি ভীষণ কৃতজ্ঞ যে আমি এরকম একজন মানুষ স্বামী হিসেবে পেয়েছি, এবং ওর সাথে সাথে আমার যারা ইনলস রয়েছেন, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, প্রত্যেকে তারাও ভীষণ রকম ভাবে চেষ্টা করেন যাতে আমি গান বাজনাটা খুব মন দিয়ে করতে পারি। হ্যাঁ, কারণ ধরো আমি আজকে বিয়ের আগে আমি হয়তো আমার মায়ের কাছে আছি, আমি কোনো অনুষ্ঠানে যাবো, আমাকে তো ভাবতে হচ্ছে না, আমার কাছে সব রেডি হয়ে যাচ্ছে।
কিন্তু স্বাভাবিকভাবেই বিয়ের পরে এটা তো একটা প্রত্যেকটা মেয়ের এটা একটু চিন্তা থাকে যে যে বাড়িতে যাব সেই বাড়িতে তারা সবটা মেনে নেবেন কিনা, সাপোর্ট পাবো কিনা। এই ক্ষেত্রে আমি আগেও যেমন ছিল এখানেও তাই, মানে আমি যদি অনুষ্ঠানে যাই, আমার অনুষ্ঠানে যাওয়ার আগে আমার খাবার তৈরি করে দেয় আমার বর, আমার ব্যাগে জল গুছিয়ে দেয় আমার বর, আমি গরম জলটা নেবো কিনা সেটাও গুছিয়ে দিচ্ছে, সমস্ত কিছু করা। এবং আমার কোন জিনিসটা খেলে বেটার হবে, অনুষ্ঠানের দিন রান্না করা যাবে না, রান্না করলে কষ্ট হবে, আগের দিন করে রেখে দাও সেটা, কারণ আমি আরো একসাথে থাকি, আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আলাদা থাকে, সেম কমপ্লেক্স বাট আলাদা ফ্ল্যাটে থাকে। তো এবার ধর অনুষ্ঠান করে আসার পরে আমার শাশুড়ি মা হয়তো ওকে বললো, শোনো কিন্তু খুব খাটাখাটনি গেছে, ওকে কিন্তু রেস্ট নিতে দিস, কালকে কিন্তু কিছু করিস না, দরকার হলে আমি খাবার পাঠিয়ে দেবো খেয়ে। মানে এইটা আমার গান, আমার মানে সবটা বুঝে রাখা। আমার শ্বশুর মশাই আমার জন্য গান লিখে দেন, এর থেকে কি বড় প্রাপ্তি আছে? এই মানে এইটা, তিনি একজন খুব বড় মাপের প্রাবন্ধিক, হ্যাঁ, লেখক এবং প্রাবন্ধিক সুব্রত গঙ্গোপাধ্যায়। তো সেক্ষেত্রে তিনি সবসময় আমাকে, তুমি গান করো, মৌলিক গান করো, নিজেই যেন অরিজিনাল গান হয়। হ্যাঁ, এবং যেখানেই আমার অনুষ্ঠান থাকুক, মানে আমি দেখি আমার শাশুড়ি মাকে আমরা মামনি বলে ডাকি, মামনি টিভি খুলে বসে গেল, দেখলো এবং দীপিশটা অবাক দেখে। তো আমি ভীষণ ব্লেসড যে আমি এরকম একজন হাজবেন্ড, এরকম আমার শ্বশুর শাশুড়ি, এরকম ফ্যামিলি পেয়েছি, যে ওই জন্য আমার গান বাজনা করতে গিয়ে একটা মানসিক শান্তির দরকার হয়, তো সেটাতে কোনো বিঘ্ন ঘটে না। লাস্ট একটা জিনিস জানতে চাইবো তোমার কাছে, ফিউচার তোমার প্রজেক্টস বা তোমার আপকামিং কি কি কাজ আসছে সেগুলো যদি একটু সবাইকে বলো। সামনে অনেকগুলো কাজ আছে এবং জুলাই এন্ডে একদম নতুন একটা বাংলা মৌলিক গান একদম অন্যরকম ভাবে তৈরি হয়েছে, অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, পরাগদার কম্পোজিশন এবং লিখেছেন সর্বরী পাঠক, আর টোটাল অ্যারেঞ্জমেন্টটা করেছেন ইন্দ্রজিৎ দা, ইন্দ্রদা পুরো জিনিসটা করেছেন, একদম অন্যরকম প্যাটার্নে গানটা হয়েছে। তো আশমারিও থেকেই বেরোচ্ছে, তো এটা একদম রিসেন্ট। আর তারপরে আরো অনেকগুলো রবি ঠাকুরের গান আসবে এবং তার সঙ্গে আরো কয়েকটা বাংলা মৌলিক গানেরও কাজ আছে, পুজোতে আসবে বাংলা মৌলিক গান, এবং হ্যাঁ কিছু লোকগানের উপরও কাজ করার কথা আছে, মানে কথা চলছে, এবং রবি ঠাকুরের গান তো আছে। মোটামুটি কাজ অনেকগুলোই কাজ আসবে আস্তে আস্তে। আরেকবার বলে দিই সবাইদের, সমদীপ্তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলোয় প্লিজ সবাইরা গিয়ে ফলো করবেন, ওর কাজ, ওর গান বাজনা শুনবেন, একদম অন্য ধরনের অন্য ফর্মে গান বাজনাটা করে, ভীষণ ডেডিকেটেডলি গান বাজনাটা করে, যেটা দ্য বেস্ট পার্ট, আর শিখে গান বাজনাটা করে, যেটা বেস্ট পার্ট। তো প্লিজ সবাইরা দেখবেন, ফলো করবেন, আই এম ড্যাম শিওর সবাইদের খুব ভালো লাগবে। সমদীপ্তা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আজকের এপিসোডে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ খুব ভালো লাগলো, বেশ ছোট সময় খুব আড্ডা দিলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এরকম আরো নতুন নতুন মজার মজার পডকাস্ট ইন্টারভিউজ দেখার জন্য সাবস্ক্রাইব করুন সুশোভন সরকার অফিসিয়াল ইউটিউব চ্যানেল।